বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষুদ্র জাতিসত্তা, উপজাতি নাকি আদিবাসী, কি বলা হবে তাদের? এই নিয়েই আজ প্রতিবেদন লিখেছে এ.কে.এম. শামসুদ্দিন, যিনি সাবেক সেনা কর্মকর্তা। সম্প্রতি একটি বিষয় দেখা গিয়েছিল যে নবম এবং দশম শ্রেণীর ব্যাকরণ বইয়ে আদিবাসী সংবলিত একটা গ্রাফিতি ছিল। সেই গ্রাফিতির পরিবর্তন হয়। এই গ্রাফিতির পরিবর্তন হয় কারণ কি? কারণ ওই গ্রাফিতিতে একটা গাছে 5টা পাতা ছিল, সেই 5টা পাতার একটা পাতায় লেখা ছিল আদিবাসী। এই গ্রাফিতিটি একটা দলের চাপের মুখে পরিবর্তন করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে আদিবাসী গোষ্ঠী বা উপজাতি গোষ্ঠী তারা আন্দোলন কর্মসূচি পালন করে দেশে একটা বিশাল হট্টগোল বেঁধে যায়। আচ্ছা, এই গ্রাফিতিটি কি পরিবর্তন করা উচিত ছিল? পরোক্ষভাবে যদি আমরা এই গ্রাফিতিটি সংযুক্ত রাখি তাহলে এ.কে.এম. শামসুদ্দিন স্যারের মতে যে এটা পরোক্ষভাবে উপজাতি বা দেরকে আদিবাসী হিসেবে স্বীকার করে নেওয়ার সমান। আচ্ছা, প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্নের সমাধানই এই প্রতিবেদনে দেয়া আছে যে তারা আসলে তাদেরকে আদিবাসী বলে স্বীকার করে নিলে সমস্যাটা কি? প্রথম কথা। দ্বিতীয়ত, আদিবাসী সংজ্ঞাটা কি? তৃতীয়ত, আমাদের দেশে উপজাতি বলি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলি বা আদিবাসী বলি, তারা নিজেদেরকে কেন আদিবাসী হিসেবে প্রমাণ করতে চায়, কেন দায়ের করতে চায়? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে আদিবাসীর সংজ্ঞা কি এবং তার সাথে আমাদের দেশে মিলে কিনা, এই ব্যাপারটাই ক্লিয়ার করা হয়েছে এই প্রতিবেদনের মধ্যে। আচ্ছা, এখন চলে আসি 2007 সালের একটা ঘটনা নিয়ে। 2007 সালের জাতিসংঘের 61তম সম্মেলন, যে সভা হয় আর কি সাধারণ পরিষদের, তো সাধারণ পরিষদের, তো এই সভার মধ্যে একটা ঘোষণাপত্র হয়। সেটা কি সংক্রান্ত ঘোষণাপত্র? সেটা হচ্ছিল আদিবাসী জনগণের সংক্রান্ত ঘোষণাপত্র, আদিবাসী জনগণের অধিকারের ঘোষণা। এই ঘোষণায় প্রায় 12টি ক্ষেত্রে আর 46টি অধিকারের কথা বলা হয়েছে আদিবাসীদের এই 46টি অধিকার দিতে হবে। আচ্ছা, সেই ঘোষণাটায় আদিবাসীদের অধিকার আদায়ের কথা তো বলাই হয়েছে, সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিল কারা, কারা এর বিপক্ষে ছিল, কারা ভোট দিতে বিরত ছিল? স্বাক্ষর করেছিল অনেকগুলো দেশ, কিন্তু ভোটাভুটির সময় স্বাক্ষর দেয়নি বা বিপক্ষে ভোট দিয়েছে 4টি দেশ: যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এই 4টি দেশ ভোটাভুটির সময় বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ সহ 11টা দেশ ভোট দিতে থেকে বিরত থাকে। আচ্ছা, এই ঘোষণাপত্রে কি বলা আছে? এই ঘোষণাপত্রে মোটা দাগে বলা আছে আদিবাসীদের ভূমি অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের ভূখণ্ডের যাদের থেকে যদি তাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হয় তাহলে সেই উচ্ছেদকৃত জমি তাদেরকে আবার ফিরিয়ে দিতে হবে, তাদের সম্পদ ফিরিয়ে দিতে হবে। তাদের পারমিশন ছাড়া, তাদের সম্মতি ছাড়া তাদের ভূমিতে বা ভূখণ্ডে কেউ আসলে কি করতে পারবে না, ওইখানে বসবাসের অধিকার পাবে না। এই বিষয়গুলোই সেখানে সুন্দর করে উল্লেখ করা আছে নিয়ম অনুযায়ী, ঠিক আছে? তাদেরকে বলা হচ্ছে ভূমির পুত্র বা ভূমির আদি বাসিন্দা, তাদের জোরপূর্বক উচ্ছেদ করে ভূমি দখল করা যাবে না। যে কাজগুলো কোথায় করে আসা হয়েছিল, যে কাজগুলো কি নাকি যুক্তরাষ্ট্রে, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তাদের দেশে ছিল, তাদের দেশে যারা আদিবাসী ছিল তাদেরকে উচ্ছেদ করে, জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে আধুনিক রাষ্ট্র গঠন করা হয়েছে। এখন স্বভাবতই যেহেতু তারা এই কাজগুলো করেছে, তো তারা যদি এই কনভেনশনের এই ঘোষণায় স্বাক্ষর করে তাহলে তো সেই জমি তাদের ফিরিয়ে দিতে হবে তাদের আদিবাসীদের কাছে। এই জন্যই তারা এর বিপক্ষে ভোট দিয়েছে। তো তারা এই জন্য এই বিপক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশও সেই ক্ষেত্রে ভোট দেয়নি। তো বাংলাদেশ যদি ভোট না দেয় তাহলে তাই বলে কি জাতিসংঘের ঘোষণায় আদিবাসী বলতে যাদের বোঝানো হয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠীর কোনো মিল নেই? আচ্ছা, দেখি যে এখানে বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী বলি বা নৃগোষ্ঠী বলি বা উপজাতি বলি বা আমরা আদিবাসী বলি, তাদের সাথে কি আসলে আদিবাসীর যে কথাটা ব্যবহার করে তার মিল আছে কিনা? তাইলে তো আগে খুঁজতে হবে যে আদিবাসীর সুনির্দিষ্ট সংজ্ঞা আছে কিনা। বিষয়টা হলো, আদিবাসীর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা, সর্বসম্মত কোনো সংজ্ঞা নেই আদিবাসীর। জাতিসংঘ কর্তৃক সর্বসম্মত কোনো সংজ্ঞা নেই। ইভেন যে ঘোষণাটায় আদিবাসীর অধিকারের কথা বলা আছে সেই ঘোষণায়ও আদিবাসী সম্পর্কে সর্বসম্মত সংজ্ঞা নেই। তাহলে আদিবাসীর সংজ্ঞাটা কেমন দাঁড় করানো যায়? সকল কিছু বিবেচনা করে, সকল কিছু থেকে তথ্য নিয়ে একটা সংজ্ঞা এভাবে দাঁড় করানো যায়, যেমন ঔপনিবেশিক আমল থেকে একটি নির্দিষ্ট অঞ্চলে আছে কিনা, অর্থাৎ ওই অঞ্চলের ভূমির সঙ্গে তাদের গভীর সংযোগ থাকতে হবে, একই সঙ্গে যাদের নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যবস্থা থাকার পাশাপাশি নিজস্ব ভাষা,
সংস্কৃতি এবং বিশ্বাস অক্ষুণ্ণ রয়েছে। জোরপূর্বক কারো ভূমি দখল করে ওই ভূখণ্ডে বসবাস করার কোনো রেকর্ড নাই। তো এই ধরন বৈশিষ্ট্যগুলি দেখা যায় আদিবাসীর মধ্যে থাকে। তো সেই হিসেবে আমাদের দেশের যারা ক্ষুদ্র জনগোষ্ঠীর নেতারা তারা নিজেদেরকে এই হিসাবগুলো করে নিজেদেরকে আদিবাসী বলে দাবি করছে, যদিও এর সর্বসম্মত কোনো সংজ্ঞা কোথাও নেই। 2007 সালের জাতিসংঘের ওই ঘটনার পরে আদিবাসী এই ইস্যুটা আরো বেশি সম্পর্কে তারা সোচ্চার হয়। কিন্তু আদিবাসী সম্পর্কে বলা হলো যে তাদের কলোনিয়াল এবং কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ কলোনাইজেশন থাকতে হবে, যেটা আমাদের দেশে নেই, যেটা ছিল যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এই সকল আদিবাসীদের ক্ষেত্রে। আচ্ছা, লুই মর্গান তিনি একজন প্রখ্যাত নৃতত্ত্ববিদ। তার সংজ্ঞা অনুযায়ী তার মতে আদিবাসী কারা? যারা শরণাতীত কাল থেকে, মানে অনেক পূর্ব থেকে, যাদের আসলে হিসাব নিকাশের সময়ের বাইরে, ঠিক আছে, মানে অনেক পূর্ব থেকে এই অঞ্চলে বসবাস করছে আদিমতম জনগোষ্ঠী, যাদের উৎপত্তি, ছড়িয়ে পড়া এবং বসতি সম্পর্কে বিশেষ কোনো ইতিহাস জানা নেই। মানে যারা আসলে ইতিহাস লেখার পূর্বে থেকে এখানে বসবাস করতেছে এক হিসেবে বলতে গেলে আর কি, তারা হচ্ছে আদিবাসী। তো সেই আদিবাসীর সংজ্ঞাটি যদি বিবেচনা করি তাহলে কিন্তু আমেরিকায় বা কানাডায় বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের ওদের সাথে মিলে, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে তো সেটা মিলে না। কেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো যে জাতি ধরা হয় কুকি জনগোষ্ঠী, এবং তার থেকে আসছে ম্রো, খ্যাং, পাংখো, বোম, কুকিরা, এবং এরপরে তো আছে চাকমারা। তারাই আসছে আসলে 200 থেকে 500 বছর আগে, আর চাকমারা আসছে 150 থেকে 300 বছর আগে। তাহলে এটা তো নিকট অতীতের কথা, এটা তো মানে একবারে স্মরণতীতের কথা না, ঠিক আছে, স্মরণতীত কালের কথা না। এবার আসি, বাংলাদেশের যে যারা আছেন তাদেরকে তো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলা হচ্ছে। এই ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি সম্পর্কে কোনো সংজ্ঞা আছে কিনা? আছে। ILO এর ইন্ডিজেনিয়াস এন্ড ট্রাইবাল পিপল কনভেনশন 1989 এর 1 আর্টিকেল অনুযায়ী, ইন্ডিজেনিয়াস এন্ড ট্রাইবাল পিপল কনভেনশন 1989 এর আর্টিকেল 1, এটা অনুযায়ী ক্ষুদ্র জনগোষ্ঠীর সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, একটি দেশের মূল জনগোষ্ঠীর অন্যান্য অংশের চেয়ে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকভাবে কম অগ্রসর যারা, এবং যাদের মর্যাদা সম্পূর্ণ কিংবা আংশিকভাবে তাদের নিজস্ব প্রথা, কৃষ্টি, রীতিনীতি অথবা বিশেষ আইন বা প্রবিধান দ্বারা নিয়ন্ত্রিত, তাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বলা হয়। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটার সাথে বাংলাদেশের যারা আছে চাকমা, মারমা, তাদের সাথে সমতল বা পাহাড়ে বসবাসকারী তাদের সাথে মিলে যায়। এছাড়াও আদিবাসী সংজ্ঞায়িত করতে গিয়ে ILO-র 107 নম্বর আর্টিকেলের 1 ক-তে বলা আছে, কোন স্বাধীন দেশের মূল জাতিগোষ্ঠীর জনগোষ্ঠী যারা আর্থিক বা সামাজিকভাবে অধিক নিম্নমানের। আবার একই আর্টিকেলের খ-তে বলা আছে, উপনিবেশ স্থাপনকালীন ওই দেশে কিংবা ভৌগোলিক ভূখণ্ডে দেশটি অবস্থিত সেখানকার বসবাসকারী আদিবাসীদের উত্তরাধিকার হওয়া পরিপ্রেক্ষিতে আদিবাসী বলে পরিগণিত, এবং যারা তাদের আইনসঙ্গত মর্যাদা নির্বিশেষে নিজেদের আচার কৃষ্টির পরিবর্তে ওই সময়কার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আচার ব্যবহার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপন করে, তারা হচ্ছে আদিবাসী। উপজাতি বিষয়ে ILO-র এই সংজ্ঞার সাথে আমাদের কিন্তু পাহাড় বা সমতলে চাকমা, মারমা, সাঁওতাল বিভিন্ন অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সঙ্গে বিচার করলে তারা যে উপজাতি জনগোষ্ঠী এই বিষয়টা কি স্পষ্ট হয়ে যায়। অথচ তাদের নেতারা সবসময় বলে আসছে যে তারা কি, তারা আসলে আদিবাসী। তারা সবসময়ই ILO-র যে ইন্ডিজিনিয়াস ট্রাইবাল পিপলস কনভেনশন 1989 এর আর্টিকেল 1 সেটাকে উপেক্ষা করে যাচ্ছে। বাংলাদেশে পাহাড়, সমতল সব মিলিয়ে প্রায় 48টি জনগোষ্ঠী রয়েছে, তার মধ্যে 13টি জনগোষ্ঠী পাহাড়ে, যেটা আগেই বলে আসলাম যে তাদের আগমন তো 200 থেকে 500 বছর আগে, তার আগে না। তাহলে তারা কিভাবে এই অঞ্চলের আদিবাসী হলো? আদিবাসী শব্দটি সংবিধানে সংশোধিত করা হলো 2007 সালের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণাপত্র মেনে নিতে হবে যদি আদিবাসী এই শব্দটি সংবিধানে সংযোগ করে। এতে বাংলাদেশের কি অবস্থা হবে? এতে বাংলাদেশের জন্য হবে আত্মঘাতী। ডক্টর স্যার AKM শামসুদ্দিন স্যারের মতে আর কি। কেন আত্মঘাতী হবে? এর কারণ আছে, ওই ঘোষণাপত্রে শুধু ভূমির কথা বলা হচ্ছে তাও না, বলা হচ্ছে আদিবাসীরা আত্মনিয়ন্ত্রিত হবে, তাদের স্বায়ত্তশাসন এবং স্বশাসন থাকবে, তারা তাদের
স্বকীয়তা বা তাদের এই সংস্কৃতি এগুলো রক্ষা করার জন্য তারা কি করতে পারবে? পার্শ্ববর্তী বা দেশের বাইরে তারা যদি আদিবাসী জনগোষ্ঠীরা বিশেষত যারা আন্তর্জাতিক সীমানার দ্বারা বিভক্ত হয়েছে, তারা অন্য প্রান্তে নিজস্ব গোষ্ঠীর সঙ্গে আধ্যাত্মিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের জন্য যোগাযোগ, সম্পর্ক ও সহযোগিতা বজায় রাখার এবং উন্নয়নের অধিকার আছে। যদি এরকমই হয় তাহলে সেটা কি দেশের সার্বভৌমের জন্য একটা হুমকি স্বরূপ হতে পারে, এবং কি যদি সেখানে স্বায়ত্তশাসন এবং স্বশাসন কায়েম হয় তাহলে সেই অঞ্চলের যে খনিজ সম্পদ, বনজ সম্পদ বা ভূমি যাই বলে না কেন এগুলো নিজেদের বলে দাবি করা হবে, এটা তাদের নিজেদের হয়ে যাবে। তখন তো সেখানে দেশের সরকার আসলে হস্তক্ষেপ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা দেশের বা রাষ্ট্রের যদি রাজনৈতিক কার্যক্রম বজায় রাখার জন্য চিন্তা করি তাহলে সেটা হয়ে যাবে ঝুঁকিপূর্ণ তখন, এবং দেশের অখণ্ডতা রক্ষা করা হয়ে যাবে কি দুরূহ হয়ে পড়বে। ভারত ইতিপূর্বেই তাদের ভূখণ্ডে তথাকথিত যে শান্তি বাহিনী আছে তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এছাড়াও অনেক দেশেরই এখানে অনেক সুবিধা নেওয়ার ব্যাপার থাকে। তো এই ব্যাপারে যদি হুট করে তাদেরকে আসলে আদিবাসী বলে স্বীকৃতি দেওয়া হয় তখন দেখা যাবে কি এটা দেশের জন্য বিশাল বিপদ নিয়ে আসতেছে। এটা দেশের জন্য বিশাল বিপদ নিয়ে আসতেছে। তো স্যার এখানে যেটা জানিয়েছেন, যেটা আর্জি করেছেন সেটা হচ্ছে এই সাধারণ কথাটাই কি তথাকথিত বুদ্ধিজীবী বা সুশীল জনেরা বোঝে না? আসলে এই সকল কাজ আমরা কিছু হলেই দেখি বিভিন্ন বিষয় নিয়ে উস্কে দেওয়ার চিন্তা ভাবনা, বিভিন্ন ইস্যুতে উস্কে দিয়ে স্বার্থন্বেষী মহলের পথ তৈরি করে দেন। পাঠ্য বই প্রচ্ছদে আদিবাসী শব্দ সংবলিত ছবি সংযোজন তেমন একটি উদ্যোগ কিনা এই বিষয়ে খতিয়ে দেখার প্রয়োজন আছে বলে স্যার এখানে জানিয়েছেন। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।